ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে ইশরাক হোসেনের সমর্থকেরা। ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার জন্য গত কয়েকদিন ধরেই বিক্ষোভ অব্যাহত রেখেছে। শনিবার নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দেয়, কার্যত বন্ধ হয়ে গেছে নগর ভবনের কার্যক্রম। ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর দাবিতে ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভে অংশ নেওয়া তার সমর্থক ও অনুসারীরা এই পদক্ষেপ নিয়েছেন। বিক্ষোভকারীরা বলেন তারা নগর ভবনে মোট ৬৫টি তালা লাগিয়েছেন। নগর ভবনে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। আরিফ, নগর ভবনের এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। শাইলি, টানা চতুর্থ দিনের মতো আজকেও ইশরাকের সমর্থনে যে তার নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই নগর ভবনের সামনে আন্দোলন করছেন। আজকেও এই চতুর্থ দিনের মতো কিন্তু সকাল ৯টা থেকেই এখানে এসে জড়ো হওয়া শুরু করেছিলেন তার যে সমর্থিত নেতাকর্মীরা, দলীয় নেতাকর্মীরা, তারা কিন্তু এখানে এসে বসা শুরু করেছেন এবং এখনও কিন্তু তারা সেই আন্দোলন জানিয়ে আসেন যে আন্দোলনটা গত ৩ দিন ধরে তারা বলছেন যে এর আগে ইশরাককে যে আদালত থেকে তাকে মেয়র ঘোষণা করা হয়েছে এবং পাশাপাশি তাকে যে নির্বাচন কমিশন থেকে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, তারপরেও যে এখনো পর্যন্ত তাকে সেই যে মেয়র ঘোষণার পরেও তাকে তার নগর ভবনে তার বসার সুযোগ করে দেওয়া হয়নি বা তাকে তার মেয়র পত্রিক সেভাবে সে বসতে পারেনি, সেটি কারণ ঠিকভাবে বসতে পারেনি, সেটির কারণে কিন্তু তারা আন্দোলন জানিয়ে আসেন। আজকেও সেটা ব্যতিক্রম নয় এবং এখানে কিন্তু আমরা গতকাল দেখেছিলাম তারা একটি লং মার্চও করেছিলেন, লং মার্চের প্রস্তুতি নিয়েছিলেন গতকালকে এই সচিবালয় অভিমুখে। তবে সেই লং মার্চটিকে কিন্তু পুলিশি বাধার মুখে পড়ে, সেখান থেকে আসলে ফিরে আসতে হয়, সচিবালয় অভিমুখে যেতে পারেনি। আমরা আজকেও দেখেছি গতকালকে কিন্তু এই নগর ভবন দক্ষিণ যে সিটি কর্পোরেশন নগর ভবনটি তালা মেরে দেওয়া হয়েছিল, বিভিন্ন যে কার্যক্রম রয়েছে সেটি অফ করে দেওয়া হয়েছিল। নগর ভবনে এসেই কিন্তু ইশরাকের নেতাকর্মীরা সেটি করে দিয়েছিলেন। আজকেও ঠিক তেমনটি রয়েছে, আজকেও কিন্তু কোনো সেবা কিন্তু এই নগর ভবন থেকে কিন্তু এখান থেকে নগর ভবন থেকে কিন্তু কেউ সেবা নিতে পারছেন না সাধারণ যে মানুষ। আজকে আমরা দু একজনের সাথে কথা বলতে চাই, আপনাদের আসলে আজকে যে আবার বলছেন তারা চতুর্থ দিনের মতো আজকে আন্দোলন করছেন, আজকের আন্দোলনের বা কোনো নতুন কর্মসূচি আপনাদের আছে কিনা? আচ্ছা, আপনাদের একটু বললেই তো হয়, আজকের কোনো নতুন কর্মসূচি আছে কিনা? আমরা জনতার মেয়র আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক সত্যিকারের নির্বাচনে বিজয়ী হয়েছিল, সেইটার প্রতিফলন আদালতের রায় হয়েছে। আমরা আমাদের নির্বাচিত মেয়রের শপথ গ্রহণ চাই। এই শপথ গ্রহণ অনতিবিলম্বে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি করছি, অনতিবিলম্বে এই শপথ চাই, অন্যথায় সমগ্র দেশবাসী আমরা ইশরাকের সাথে আছে, আমরা এর কোনো বিকল্প নাই। আমরা ইশরাকের মেয়র হিসাবে নগর ভবনে দেখতে চাই। যেমন শুনছিলেন যে আসলে তারা ইশরাকের যে শপথ সেটি এখনো হয়নি, আদালতের রায় হয়েছে, গেজেট আকার প্রকাশ করা হয়েছে, তারপরে শপথ হয়নি, সেই কারণে কিন্তু আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এবং যতদিন পর্যন্ত ইশরাক শপথ নিতে পারছেন না ততদিন পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন বজায় থাকবে, এমনটিও জানিয়েছেন এখানকার তার যে সমর্থক রয়েছেন তারা। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ বৈঠকে বসে বাংলাদেশ জামাতে ইসলাম। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠকটি হবার কথা রয়েছে। এর আগে শনিবার বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় সংসদের এলডি হলে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। বৈঠকের বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামাতের ইসলামের বৈঠক কি শুরু হয়েছে? এ বিষয়ে সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। শাইলি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে, সেই সংস্কার কমিশনগুলো গঠনের মধ্যে অন্যতম একটি গঠন হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন, যে কমিশনের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একখানে করে কিভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায় এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া যায়, সেই লক্ষ্যে কিন্তু আসলে তারা কাজ করছেন। এবং ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, বিভিন্ন
গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ সবার সঙ্গে আসলে কথা বলছেন এবং তাদের মতামত দিচ্ছেন এবং সুপারিশগুলোকে গ্রহণ করছেন এবং সুপারিশগুলোকে গ্রহণ করে সেগুলো সরকারের কাছে আসলে প্রেরণ করছেন এবং সরকারের তরফ থেকে যে পরামর্শ আসছে সেগুলো তারা রাজনৈতিক দলগুলোকে জানাচ্ছেন এবং তাদের দাবির প্রেক্ষিতে সমগ্র একখানে করে যে ঐক্যমতের ভিত্তিতে একটি ঐক্যমত নির্বাচন সেটি তারা করতে চায়। আর আজকে যে বিষয়টি হচ্ছে যে কিছুক্ষণ আগে 10টা 29 মিনিটে জামাতের যে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 11 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনে এসে পৌঁছেছেন 11 সদস্যের একটি প্রতিনিধি দল এবং তারা বৈঠকে বসবেন এবং বৈঠকে তারা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবেন। সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন নির্বাচনী দিক এবং সাংবিধানিক বিষয়টি এবং বিচারহীনতার যে সংস্কৃতি এতদিন চলে আসছিল সেই দিকে এবং পাশাপাশি মানুষের ভোটাধিকার কীভাবে ফিরিয়ে দেওয়া যায় এবং যারা আসলে নিবন্ধনহীন এবং যাদের রাজনৈতিকভাবে যারা নিষিদ্ধ হয়েছে তারা কীভাবে রাজনীতি করছে এইসব বিষয় নিয়ে আসলে আলোচনা হবে এবং তবে সবচেয়ে যেটা গুরুত্ব দেওয়া হবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন করে হওয়া সম্ভব এবং সেক্ষেত্রে আসলে মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কতটুকু নির্বাচন কমিশন তার সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। তো আসলে এটাই ছিল সাহেলি আমার কাছে এলডি ভবন থেকে সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে হয়তো যুক্তি হয়ে জানাতে পারবো যে জামাতের পক্ষ থেকে এবং জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে কী ধরনের মতামত আসলে ব্যক্ত করেছেন এবং তারা কীভাবে পরামর্শ দিয়েছেন। সাহেলি, অপু আপনাকে ধন্যবাদ। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় 10ম স্থানে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। সকাল 9:30টায় বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের IQI আপডেটে বাতাসের মান ছিল 116, যা অস্বাস্থ্যকর বলে নির্দেশ করে। বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে বাহরাইনের মানামা, 243 স্কোর নিয়ে তার অবস্থান শীর্ষে রয়েছে। এছাড়া 230 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা শহর, 209 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। মূলত IQI স্কোর 101 থেকে 200 হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। অন্যদিকে 201 থেকে 300 IQ স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয় এবং 301 থেকে 400 IQI স্কোরকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পোড়াদহ কাপড়ের বাজারে ব্যক্তিগত জমিতে দোকান নির্মাণ, খাজনার নাম করে জোর করে চাঁদা আদায় নিয়ে ইজারাদার ও ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। চাঁদা আদায়ের অভিযোগে মামলাও করেছেন এক ব্যবসায়ী। ইজারাদারদের দাবি কোনো অনিয়ম করা হয়নি। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন ইলিয়াস কমল। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পোড়াদহ কাপড়ের বাজারটি স্থাপিত হয় 1968 সালে। মুক্তিযুদ্ধের পর থেকে বাজারটি সপ্তাহে 3 দিন করে বসে আসছে। বাংলা চলতি বছরের শুরুতে নতুন করে ইজারা নিয়েছেন মিরপুর উপজেলার আটি গ্রামের জমানত আলী। দায়িত্ব নেওয়ার পর থেকে ইজারাদারদের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন স্থানীয় দোকানদার এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারি ক্রেতারা। ব্যবসায়ীদের অভিযোগ, হাটের বাইরে অননুমোদিত দোকান বসিয়েছেন ইজারাদার। একই সাথে জোর করে খাজনার নামে অতিরিক্ত চাঁদাও তোলা হচ্ছে। এই অভিযোগে ইজারাদারের বিরুদ্ধে হাটের সীমানার বাইরের ব্যবসায়ী মামলাও করেছেন। আমাকে গাড়িতে মাল ওঠালি, খাজনা সস্তা বাইরে থেকে মাল কিনি, আমরা আগে খাজনা দিইনি, এখন জোর করে খাজনা নিচ্ছে। মালিকানা জায়গা থেকে মাল কিনছি, তারপরে মনে করেন যে খাজনা যায়, যদি খাজনা 10 টাকা নিচে 20 টাকা অন্যায় ভাবে জুলুম করে 100 টাকা খাজনা, কোনো খাজনা হয় না, সেখানে 100 টাকা নিচ্ছে বস্তাপতি, কোনো বস্তায় 200 টাকা, কোনো বস্তায় 300 টাকা। এখন যে ঘরটা আমাদের গন্ডির ভিতরে, ওখান থেকে ওরা খাজনা যদি আদায় করে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা মালিকানা সম্পদের পারে কোনো খাজনা দিতে রাজি না। ইজারাদার দাবি করেছেন সরকারি শর্ত মেনেই খাজনা আদায় করেছেন তিনি। এ সময় জোর করে 15 দিন খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। কারণ দর্শনের জবাব দিব, কিন্তু ইন দি মিন টাইমে কালকেই দুপুর থেকে আমার লোকজনের উপরে তারা চরমভাবে মারমুখী হয় এবং মারধর করে, আহত করে 4 জন আহত অবস্থায় তারা হসপিটালাইজড। স্থানীয় প্রশাসন জানিয়েছে ঐতিহ্যবাহী হাটটি আগের চেয়ে সম্প্রসারিত হয়েছে। এই বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে বসে সমাধান করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। সরকার যখন ইজারা নিতে যায় ওনারা প্রতি বছরই বাধা দেন। একটা মামলা করছেন সহকারী জজ আদালতে, ওনারা মামলাতে হারছেন অলরেডি, ওনাদের মামলা নাকচ হয়ে গেছে। এখন আবার জেলা জজ আদালতে ওনারা আপিল করছেন, কারণ দর্শকরা নোটিশ দিচ্ছে, এটা নিয়ে ওনারা কালকে আবার করছেন। সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা এখানে যেহেতু ইনভলভ, ওনারা সবাই মিলে চেষ্টা করে আমরা চেষ্টা
করতেছি যে স্বাভাবিকভাবে কার্যক্রমটা করার জন্য। দ্রুত সংকট সমাধান করে হাটে ব্যবসায়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। ইলিয়াস কমল, মাই টিভি। এবার আমাদের কৃষি। একর জমিতে আম চাষ করে সফলতা পেয়েছেন ময়মনসিংহের ভালুকার এক উদ্যোক্তা। শুরুতে বাগান ভালো না হলেও এখন বেশ লাভবান। এবছর 20 লাখ টাকার মতো আম বিক্রির আশা বাগান মালিকের। কৃষি কর্মকর্তারাও তাকে অনুকরণীয় উদ্যোক্তা হিসেবে দেখছেন। মর্জিনা মনির তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জুবাইর রহমান। ছোট বড় প্রায় 4000 বিভিন্ন জাতের আম গাছ নিয়ে 13 একর জমিতে গড়ে উঠেছে ময়মনসিংহের ভালুকার কামাল হোসেনের আমবাগান। বর্তমানে প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে আম, মৃদু বাতাসে দোল খাচ্ছে আমগুলো। আম চাষের জন্য মূলত উর্বর, দোআঁশ, উঁচু ও মাঝারি জমি উপযোগী। শুরু থেকে চাষ পদ্ধতি বুঝতে সমস্যা হলেও এখন আর সমস্যা হচ্ছে না। সময় মতো পরিচর্যার ফলে লাভের মুখ দেখতে শুরু করেছে উদ্যোক্তা। আমরা ছোট একটা আম বাগান করেছিলাম প্রায় 400 গাছ দিয়া, ওইখান থেকে লাভবান হয়ে আস্তে আস্তে এটা বড় করছি। এখন আমরা এখানে প্রায় 4000 উপরে গাছ আছে। বাগানের পরিচর্যা করি। আমটা যখন সাইজে ধারণ করে তখন আমরা শুধুমাত্র পোকার বিষটা ব্যবহার করে থাকি, যাতে আমে কোনো পোক আক্রমণ না করতে পারে। এ বাগানে 8 থেকে 10 প্রকার আম রয়েছে। বাড়ি আম বাগানে সবচেয়ে সুন্দর এবং সুস্বাদু বানানা ম্যাঙ্গো। এছাড়াও আরও অনেক সুস্বাদু আম রয়েছে বাগানে। বাগানের পরিচর্যায় রয়েছে কর্মচারী। প্রতিদিন এই আম বাগান দেখতে আসেন অনেকে। অনেক মানুষের মুখে শুনছি ডাকাতি ইউনিয়নে অনেক বড় একটা আম বাগান আছে। আজকে আম বাগানে ঘুরতে আসছি। আমগুলো এত সুন্দর, আমগুলো এমনভাবে ধরছে যেমন দেখা যায় যে মাটি থেকে অনেক গাছ আছে, মাটি থেকে মনে হয় যে আমগুলো আসছে। তা হয়তো বা আজকে এই বছর জানি না যে আরা বছর বা গত বা যারা আগে করছে ওইখানে সেটি এখন বসি কিনা, কিন্তু আমার কাছে লাগতেছে এই বছর আম অনেক ভালো ফলন হয়েছে। এর মুখে শুনছি যে এখানে বড় একটা আম বাগান আছে, সুন্দর আম বাগান, অনেক আমায়, তো যার কারণে দূর থেকে ঘুরতে আসছি। কৃষি বিভাগ বলছে এবছর ভালুকায় আমের ফলন ভালো হয়েছে। পাশাপাশি কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে নানা পরামর্শ। গত বছর উনি অনেক ভালো ফলন পেয়েছেন, তার কাছে মনে হয়েছে যে ফল শুধু বিক্রি করব না, কিছু জমি লিজ নিয়ে যদি আমি ফলের উৎপাদন করতে পারি, সেই চিন্তা থেকে উনি ভালুকার প্রায় 13 একর জমিতে প্রায় 8 প্রজাতির বিভিন্ন ধরনের আমের চাষ উনি করেছিলেন। গত বছর আমরা ভিজিট করেছিলাম, বেশ ভালো ফলন হয়েছিল। তো এই বছরও আসলে উনি বেশ আশাবাদী এবং খুব ভালো ফলন হয়েছে। ভালুকার উৎপাদিত আম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করে লাভবান হচ্ছেন চাষিরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দেশ থেকে মাদক নির্মূল করতে সবার সহযোগিতা প্রয়োজন। মাদক এবং দুর্নীতি এই দুইটা যদি কমানো যায় তবে দেশটা অনেক এগিয়ে যাবে। মংলায় কোস্টগার্ড বেস মংলায় নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি পিএসসি অবসরপ্রাপ্ত সাংবাদিকদের এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ জসিম উদ্দিন খান, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নৌবাহিনী, নৌপুলিশ, বন বিভাগ ও মংলা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হয়তো অনেকেই জানো না, একটা গভীর ইসের ভিতরে জায়গা, এটার জন্য কোস্টগার্ড যেভাবে তাদের আনতে পারছে, এই জন্য কোস্টগার্ড কিন্তু জাতির কাছে ধন্যবাদ পাওয়ার এবং বিজিবি এবং কোস্টগার্ড যেভাবে একসাথে কাজ করছে এই জন্য, আর প্লাস আপনাদের সহযোগিতা করেন এই জন্য আপনারও ধন্যবাদ পাওয়ার জন্য। আর ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে এই জন্য আমরা ভারতকে জানিয়েছি এবং আমরা বলছি যদি আমাদের বাংলাদেশে যদি কেউ ওই পারে থাকে তোমরা প্রপার চ্যানেলে আমাদের পাঠাও, আমরা যেমন ওদের প্রপার চ্যানেলে পাঠাই। ওইভাবে গাজীপুরের কাপাসিয়া উপজেলা চাঁদপুর ইউনিয়নের চেরাগালী মার্কেট এলাকায় গাজীপুর জেলা বিএনপির এক মতবিনিময় সভার সময় সিনিয়র সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় যমুনা টিভির ক্যামেরাম্যান রকি হোসেন, গাজীপুর জেলা গোয়েন্দা সংস্থার সদস্য খোরশেদ আলম সহ অন্তত 10 থেকে 12 জন সাংবাদিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার সময় যমুনা টিভির চিত্র সাংবাদিকের ক্যামেরা ও ল্যাপটপ লুটে নেওয়া হয়। গুরুতর আহত রকিকে তাৎক্ষণিকভাবে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়েছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনাটি পরিকল্পিত। বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা কর্মীদের উপস্থিতিতে বিরূপ প্রতিক্রিয়া দেখান এবং অতর্কিতে হামলা চালান। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নরসিংদীর মনোহরদীতে মরহুম আরফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হাতিরদিয়া সাদাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির স্বেচ্ছা বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। ফাইনাল ম্যাচ উপভোগ করতে হাজার হাজার দর্শক উপস্থিত হয়। খেলায় গাজীপুরের কাপাসিয়ার আলফাজ উদ্দিন মুক্তার ফাউন্ডেশনকে 2-1 গোলে পরাজিত করে নরসিংদী শিবপুরের সাতপাইকা ফুটবল একাদশ বিজয়ী চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রুহুল কবির রিজভী সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানিকগঞ্জের ঘিওরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বানিয়াজুড়ি ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বানিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্না কবির। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু সহ আরো অনেকেই। ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। বিগত 16 বছর 28 মে বিভাগীয় তারুণ্য সমাবেশে ও শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করায় কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মৃধা নজরুল কবির এর নেতৃত্বে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সহসভাপতি আলী আহমেদ মোল্লা, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, পৌরসভা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূর মোহাম্মদ খান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শরীয়তপুর জেলার শাখার সভাপতি অ্যাডভোকেট এইচ.এম. লোকমান হোসেন সহ জেলা উপজেলা যুবদলের নেতাকর্মীরা। চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় দিনাজপুরের পার্বতীপুর টেকনিক্যাল অ্যান্ড এগ্রিকালচার কলেজ সহ বিভিন্ন কেন্দ্রে ব্যবহারিক ও মূল্যায়ন পরীক্ষায় টাকা নেয়ার অভিযোগ উঠেছে। কারিকুলাম অনুযায়ী অন্যান্য পরীক্ষার নির্দিষ্ট হলে হলেও আইসিটি, শারীরিক শিক্ষা ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে নিজ প্রতিষ্ঠানের শ্রেণী শিক্ষক মূল্যায়নের ভিত্তিতে নাম্বার দেওয়ার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষার জন্য প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক নিচ্ছেন 200 থেকে 300 টাকা। এক প্রকার বাধ্য হয়ে এসব টাকা দিচ্ছেন শিক্ষার্থীরা। এদিকে জোরপূর্বক নেওয়া টাকা ফেরতের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ছাড়াও সচেতন মহল। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লিটুস লরেন্স জিরান। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি প্রতীক মণ্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা সহ অন্যান্যরা। ঘাটাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত গণিত অলিম্পিয়াড ও শিশুবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। ঘাটাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ। অনুষ্ঠানটির উদ্বোধন করেন লায়ন ডাক্তার এম.এ. সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাটাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
গাজীপুরের পোবাইলের সাতানীপাড়া এলাকার ঝিনুক সাহা সম্প্রতি তার ছেলে ঋত্বিক সাহার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা এবং বিভিন্ন গণমাধ্যমে বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন। শনিবার এ সংবাদ সম্মেলনে মানবাধিকার কর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঋত্বিক সাহার মা ঝিনুক সাহা লিখিত বক্তব্যে বলেন, এজাহারে শুধু ঋত্বিক সাহার নাম থাকলেও পুলিশ তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও হয়রানি করছে। এ সময় ঝিনুক সাহা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প মন্ত্রণালয়ের বেসিক জেলা কার্যালয়ের আয়োজনে 10 দিন ব্যাপী আয়োজিত বেসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের ফারুকি পার্কে জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বেসিক ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত ডিজি এম রুকনউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল কায়ুম সহ জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাগণ। দেশের 16টি জেলার 40টি স্টল মেলায় অংশগ্রহণ করেছে। 5 জনকে সেরা উদ্যোক্তা এবং 1টি স্টলকে সেরা হিসেবে পুরস্কার প্রদান করা হয়।